তো পোকোইয়োকোর কথা যেটা বলেছিলাম এটা কিন্তু আমাদের বইয়ে আছে। বইয়ে কোন চ্যাপ্টারে আছে? চ্যাপ্টার 18-এ আছে। আমি ছবি দেখিয়েছি কিন্তু সাম এক্সাম্পলস, এখানে এক্সাম্পলস ডেসক্রিপশন আছে। পেজ নাম্বার হচ্ছে 293, 293। এইখানে একটু যে পোকাইয়োকো গুলা দেখে ফেলবা। আর ওভারঅল আমাদের এখানে আরেকটা জিনিস আমি কথা বলার কথা, সেটা হচ্ছে 5S। অলরেডি আমরা 7 ওয়েস্টেজ নিয়ে কথা বলেছি চ্যাপ্টার 18-এ। আর জেআইটি নিয়ে একটু কথা বলা যেতে পারে, জেআইটি বা লিন নিয়ে কথা বলা যেতে পারে। এগুলা বেসিক্যালি আবার অপারেশনস ম্যানেজমেন্টের মধ্যে চলে আসে, জাস্ট ইন টাইম বা জেআই লিন। এগুলো নিয়ে অল্প করে কথা বলবো আজকে, হয়তো বলবো না, বিভিন্ন সময় বলবো। আমার মনে হয় তখন রিলেট হয়ে যাবে। তো মোট কথা চ্যাপ্টার 18 আমাদের সবচেয়ে ভালো বেশি লাগবে হচ্ছে 7 ওয়েস্টেজ, তারপর পোকোইয়োকো, আর 5S। সাথে আবার সিঙ্গেল মিনিট এক্সচেঞ্জ অফ ডায়ও বলা যায়, মানে মেশিনের মেইনটেনেন্স গুলো খুব কম সময়ে করা যায় কিভাবে, সেটা নিয়ে কথা বলার জন্য ওটা করা যায়। তো আজকে এখন এগুলা তো হয়ে যাবে। হওয়ার পরে আমরা হচ্ছে আমাদের একটু ডিসকাশন করে নিই আসলে কোন কোন চ্যাপ্টার গুলো পড়েছি বা কোন কোন চ্যাপ্টার গুলো পড়িনি। তারপরে সেগুলো নিয়ে আমরা 5S নিয়ে কথা বলবো বা আদার্স কথা নিয়ে বলবো। আর এর সাথে আরো কিছু টার্মস আছে, সেগুলো নিয়ে কথা বলার আগে আমাদের অন্য কিছু জিনিসও জানতে হবে, তাছাড়া এটা জানাটা অত সোজা হবে না। তো এমনি একটু বলে রাখি, আমি কিন্তু কাইজেন এখনো পড়াইনি ভালো করে। কাইজেনের যে ফিলোসফি গুলা সেগুলো কিন্তু ভালো করে পড়াইনি। সেটা কিন্তু আমাদের বইয়ে আছে। বইয়ের চ্যাপ্টার 3 শেষে থাকবে, 4-এ থাকবে। হ্যাঁ, তো 3 শেষে বা 4-এ, হ্যাঁ যে 4-এ আছে কাইজেন পলিসি বা টুলস গুলা কিভাবে কাজ করে, পিডিসিএ সাইকেল, তারপরে এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। এটা হয়তো এই সপ্তাহে মনে বলে ফেলা হবে। তো এই সপ্তাহে একটু ডেসক্রিপটিভ যাবে, নেক্সট সপ্তাহে আবার আমাদের কিছু ম্যাথমেটিক্যাল জিনিস চলে আসবে। তো আমি একটু ইয়ে করে রাখি এটা, এই জিনিসটা, এইটা নিয়ে অনেকে রিসার্চ করেছে, এই যে 5S নিয়ে অথবা আমাদের এই 7 ওয়েস্টেজ নিয়ে বিভিন্ন ভার্সিটি গুলাতে কাজ হয়। বুয়েটেও আমি বুয়েটের ওয়েবসাইট থেকে, বুয়েটের লাইব্রেরি থেকে একটা থিসিস বই পেয়েছিলাম। সেই বইটা বেসিক্যালি কাজ করে হচ্ছে, কাজ করেছে বেসিক্যালি আমাদের এই প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট গার্মেন্টস এর ক্ষেত্রে। আমি মোটামুটি এখানে যারা জানি, দু একজন বাদে অধিকাংশই কিন্তু তোমরা, দু একজন মানে দু একটা গ্রুপ বাদে অধিকাংশ গ্রুপই তোমরা কিন্তু আরএমজি তে ইন্টার্নশিপ করছো বা অ্যাটাচমেন্ট করছো। আমি কি রাইট? জি স্যার। তো এখন এই যে দুই এক সবাই মোটামুটি আরএমজি তে এখন যেহেতু কাজ করছে, তো আমি চাচ্ছিলাম যে আরএমজি রেলিভেন্ট কিছু টুলস দেখিয়ে দিলে তোমাদের এগুলো বুঝতে সহজ হবে। আর সেকেন্ড একটা কথা কি, আমাদের এই বিএফটির প্রসপেক্টে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে কি যে এখানে মানে নামের কারণে অনেক কি হবে, আরএমজি তেই বেশি অপরচুনিটি আসবে নাকি? তো জি স্যার। এই কারণেই আসলে আমরা চাচ্ছি যে একটু আরএমজির জিনিসগুলা নিয়ে একটু কথা বলতে। এই বইটা আসলে তোমাদের, এই আমাদের যে বইটা আমরা পড়ছি এই বইয়ের পাশাপাশি এই থিসিস বইটাও তোমাদের খুব ভালো কাজে লাগতে পারে কিছু কিছু চ্যাপ্টার। সবগুলা চ্যাপ্টার বুঝবা না, সবগুলা চ্যাপ্টার এখনো তোমাদের পড়ানো হয়নি, তো কাজে লাগবে। তা আমরা ওই ওয়েস্ট আইডেন্টিফিকেশনের পেজটায় চলে যাচ্ছি। আমার মনে হয় তুমি স্লাইডটা কি দেখতে পাচ্ছে? স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমাদের ওয়েস্ট 7 ওয়েস্ট গুলা না মনে আছে কারো? আমি কিভাবে মনে করিয়ে রেখেছিলাম, টিম উডস, তাই না? টিমে টিতে কি ট্রান্সপোর্টেশন, তারপরে আয়ে ইনভেন্টরি, ইনভেন্টরি। টিম এম এ কি মোশন, তারপর ডাব্লিউ তে ওয়েটিং, ওতে ওভার প্রোডাকশন, তারপর ওতে ওভার প্রসেসিং, আর ডিতে কি ডিফেক্ট, তাই তো? এইভাবে ছিল। মানে আমি যদি খুব সহজে এটাকে লিখতে যাই তাহলে সেটা লিখতে হবে এইভাবে। তো আমি যে লিখছি দেখা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা,
তো যেটা বলছিলাম, আমরা এখন একটু ছবি দেখি, তাহলে বুঝতে সহজ হবে। এই থিস বইটা আমি দিয়ে দেবো তোমাদেরকে, তাহলে তুমি একটু আন্দাজ করতে পারবে কিভাবে কাজ করছে। দেখো, ওভার প্রোডাকশন এটা কি আমরা জানি অলরেডি, তাই না? আমরা কিন্তু অলরেডি জানি কেন এটা হয়, কিন্তু রিজনস গুলা কিন্তু আর এখানে সুন্দর করে দেওয়া আছে। মিস ইউজ অফ অটোমেশন, লং প্রসেস সেটআপ, তারপরে কি হতে পারে, আনব্যালেন্স ওয়ার্কলোড, কোনো জায়গায় কাজের বেশি বা কোনো জায়গায় কম। তো এই যে ইন্সপেকশনের যে ইমব্যালেন্সনেসটা বা ইন্সপেকশনে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এই সব কিছু চিন্তা করে কিন্তু এই দেখো এখানে দেখতে পাচ্ছি ছবিটা, একটু বড় করে দিই। ডান পাশে দেখতেই পাচ্ছি এখানে প্রতিটা মেশিনের পাশে পাশে অনেক প্রোডাক্ট কি আছে, জমে আছে, তাই না? এগুলা কি আমরা কি বলতে পারি, ওভার প্রোডাকশন। তো এমনি তো আমরা স্লাইড দিয়ে পড়বই, বই দেখে পড়বই, পাশাপাশি এই পয়েন্ট গুলা নিয়ে একটু গুছায় দিলে আমার মনে হয় তোমাদের জন্য আরো বুঝতে কি হবে, সহজ হবে। আচ্ছা, এরপরে যেটা দেখাচ্ছি ওয়েটিং। এটা একবার যিনি কাজ করেছেন ওনার নামটা আমার এই মতো মনে নেই, উনি আমি আমাদের আই মানে আইপি ডিপার্টমেন্ট থেকে উনি বেসিক্যালি ওনার ডিগ্রিটা কমপ্লিট করেছেন। এবং যিনি যার আন্ডারে, যে স্যারের আন্ডারে কাজ করেছেন, ওনাকে আমি খুব ব্যক্তিগতভাবে চিনি, এবং মাস্টার্স লেভেলে ওনার কাছেই আমি এই কোর্সটা শিখেছিলাম। যে কোর্সটা তোমাদের এখন পড়াচ্ছি সেটা অ্যাডভান্সড পার্টটা, ঠিক আছে? প্রবাবলি আব্দুল্লাহ আজিম স্যার। হ্যাঁ, তুমি বুয়েটের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবা স্যারের, তো স্যারের আন্ডারে কাজ করেছেন। তো দেখো ডান পাশে ছবিটা দেখো, এখানে এটা কি এক্সাম্পল। আমরা যারা ফ্যাক্টরিতে যাই, এরকম কিন্তু অনেক সময় হতে পারে যে একটা ওয়েটার, একটা অপারেটর খালি হাতে বসে আছে। কেন বসে আছে? তার হাতে কাজ নাই। কেন কাজ নাই? স্যার তার আগের প্রসেসে কাজ জমে আছে, তার পর্যন্ত কাজ এখন আসেনি। এটাই হয়েছে। তো এরকম এটাকে আমরা কি বলতে পারি, ওয়েটিং। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি ওয়েটিং। তারপরে এক্সেস ইনভেন্টরি, দেখতেই পাচ্ছি হিউজ ইনভেন্টরি। এরকম এটা কিন্তু তোমরা দেখেছো ফ্যাক্টরিতে যদি যেয়ে থাকো, এরকম অনেক জায়গায় পড়ে থাকে, কোনার মধ্যে এরকম বিশাল স্ট্যাক করে অনেক সময় পড়ে থাকে। আমি জানি না সব ফ্যাক্টরিতে দেখেছো কিনা, কিন্তু এতজন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে গিয়েছো, ডেফিনেটলি এরকম কিছু মানে ফিচার মানে ফিগার চোখের সামনে আসার কথা এই কয়দিনে। স্যার দেখেছি। হয়তো পারে এটা র্যাকে থাকতে পারে, হইতে পারে এটা এইভাবে প্যালেটে থাকতে পারে, কিন্তু থাকবে। দেখেছো কিনা? জি স্যার। জি স্যার। অবশ্যই দেখেছো। তো এখন কেন এই ছবিগুলো দেখা যাচ্ছে, যাতে তুমি রিলেট করতে পারো আমার কাজের অপরচুনিটি কোন জায়গায়, এখানে। নাহলে তো বুঝতে পারবে না কাজ কোথায় করব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর ওভার প্রসেসিং, দেখো এখানে খুব সুন্দর করে খেয়াল করে ছবিটা বুঝতে পারছি কিনা, এই ছবিটা দেখিয়েছে প্রথমে কেটেছে, ফেব্রিকটা কাটা হয়ে গেছে, কাটার পরে দেখতে পাচ্ছে কি একটু বড় করে কাটা হয়েছে, তার মানে কি আবার ছোট করা লাগবে, তাহলে একই জিনিস দুইবার কাটলাম। তাহলে সেক্ষেত্রে কি অনেক সময় কি হতে পারে, এটা ওভার প্রসেসিং এ কনসিডারেশনে চলে আসতে পারে। হ্যাঁ, একটা আছে যে আমার ফেব্রিক লে করে কাট হয়, প্রথমে একটা টেস্ট কাট দিয়ে বাস দিয়ে কেটে ফেলে অতিরিক্ত অংশটা, তারপরে কাটে, ওইটা বলছি না, কিন্তু ওটা কিন্তু প্রসেসের অংশ। কিন্তু সবকিছু হয়ে যাওয়ার পরে দেখছি যে পার্ট বাই পার্ট গুলো বড় কাটা হয়ে গেছে, প্যাটার্ন যখন বসানো হয়েছে বা প্যাটার্নের ডিজাইনটা ঠিক নাই। প্যাটার্ন চিনতে পারছি তো, আমরা প্যাটার্ন কি চিনি, যারা কাটিং দেখেছি ফেব্রিক কাটিং, তাহলে ডেফিনেটলি প্যাটার্ন চেনার কথা। জি স্যার। অবশ্যই চিনি। হ্যাঁ, তো প্যাটার্ন আর কিছুই না, যারা টেক্সটাইলে যাওনি তাদের জন্য বলছি, প্যাটার্ন আসলে কিছুই না। ফেব্রিকের উপর একটা শেপ বসানো হয়, বসে মার্কিং করে তারপরে ওই বরাবর কেটে ফেলে। আর এগুলাকে আবার এখন টেকনোলজি সফটওয়্যার দিয়ে করে ফেলা যায়। ওই কোনো প্যাটার্নও ওইভাবে বসানো লাগে না, সফটওয়্যার দিয়ে কমান্ড দিলে অটোমেটিক সে ওইভাবে কেটে দেয় কম্পিউটার। এটাকে ওই অনেকটা সিএনসি মেশিন বলে, যেটা আমাদের পার্ট প্রোগ্রামিং বা রোবোটিক্স এর কনসেপ্ট থেকে আসে। তো এখানে এই যে কেন এটা ছবিগুলো দেখাচ্ছি, উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে এই ওভার প্রোডাকশন বা এই ধরনের কিছু ছবি বা ফিচার তুমি দেখলে, রিয়েল লাইফ ছবি দেখলে কি হবে, আইডেন্টিফাই করা সহজ হবে। আর রিজনস গুলা তো আছেই, কজেস গুলা। দেখো ট্রান্সপোর্টেশন, ডেফিনেটলি একটা ফ্লোর থেকে একটা ফ্লোরে যদি প্রোডাক্ট ক্যারি করতে হয়, তাহলে কি অবশ্যই কি হবে, টাফ হবে। এবং কখন এটা হবে, যখন প্রোডাকশনের প্রসেস ফ্লোটা নিয়ে সম্পর্কে আমার আইডিয়া নাই এবং প্রপার লেআউট আমরা সেট আপ করতে পারিনি। যেমন তোমাদের আমি ফার্স্ট ইন্ট্রোডাকশন টু আইতে যখন আমি লেআউট শেখাই, মনে আছে কিনা বলেছিলাম এরকম যে প্রোডাক্ট লেআউটে আমরা কিন্তু কাজ ভালো হয়, যেমন আমরা কিন্তু সব কি করি, এই যে গার্মেন্টস এর যে কাজগুলো হচ্ছে অধিকাংশ কি প্রোডাক্ট লেআউট। বা আমাদের যে ওয়ালটনের কথা যদি বলি, ওরা যে একদম রেফ্রিজারেশন সিস্টেমের রেফ্রিজারেটর তৈরি করছে, তারপর টিভি তৈরি করছে, এয়ার কুলার বা এসি তৈরি করছে, এগুলো সবই কিন্তু
প্রোডাক্ট লেআউটের কনসেপ্ট। এখন এই প্রোডাক্ট লেআউটটা তোমার যদি লেআউটটা ঠিক মতো করতে না পারো, দেখা যাবে যে 3টা 4টা ফ্লোর নিয়ে তোমার কাজ করতে হচ্ছে, তখন কি হবে? মুভমেন্ট বেড়ে যাবে না বা ট্রান্সপোর্টেশন বেড়ে যাবে না? কিন্তু এই ট্রান্সপোর্টেশন করলে কি এমন কোনো চেঞ্জেস আসে প্রোডাক্টের মধ্যে যেটার জন্য কাস্টমার পে করবে আমাকে? না স্যার। এটা আসবে না। এই জন্য এটা হচ্ছে আমাদের একটা ওয়েস্ট। এই এক্সেস ট্রান্সপোর্টেশন ডেফিনেট লাগবে, এটা ভ্যালু এডিশন। এই জন্য আমাদের মনে আছে কিনা একবার ফার্স্ট সেমিস্টারে ভ্যালু এডিশন অ্যাক্টিভিটি পড়িয়েছিলাম, ডাজ নট অ্যাড এনি ভ্যালু। ঠিক আছে, এই থিসিস বইটা আমার খুব ভালো লেগেছে। থিসিস না প্রজেক্ট আসলে দেখতে হবে, বাট আমার খুব চমৎকার লেগেছে, বিশেষ করে এই যারা আন্ডারগ্রেড লেভেলে তাদের জন্য। যদিও এটা মাস্টার্স লেভেলে, এটা উনি যিনি মনে হয় কাজ করেছেন প্রবাবলি ওনার ব্যাকগ্রাউন্ডটা না, পরে উনি হয়তো বা এইএমএ মানে মাস্টার ম্যানেজমেন্ট লেভেলে সুইচ করেছেন, বাট স্টিল ইটস ভেরি ভেরি গুড, সুন্দরভাবে গোছানো। আচ্ছা, এরপরে আসি এক্সেস মোশন। সরি, দেখো এখানে বিভিন্ন অপারেটরের পশ্চার কিন্তু বিভিন্ন রকম। পশ্চার মানে অঙ্গভঙ্গি। তো অনেক ক্ষেত্রে এমন কিছু অঙ্গভঙ্গি হতে পারে যেটা আসলে কি প্রসেস থেকে আমাকে বা প্রসেসের সাথে যুক্ত না, মানে অপারেটরের ওই মোশন গুলাকে আমরা কি করতে পারি? এলিমিনেট করে দিতে পারি। ঠিক আছে, দেখা যাচ্ছে সে মেশিনে অনেক দূরে ধরে সেই কাজটা গুছাচ্ছে বা ইয়ে করছে, এটা মেশিনটা সঠিক জায়গায় সেট না থাকলে বা সঠিক জায়গায় সঠিকভাবে ওয়ার্কারকে না বসানো হলে, বা ওয়ার্কারের ওয়ার্ক এনভেলপটা মানে যেখানে বসে সে কাজ করবে তার চেয়ার সেট আপ বা এই জিনিসগুলো ঠিক মতো না হলে, তাহলে তোমাকে আনওয়ান্টেড মোশন করতে হবে। এটা একটা ফানি এক্সাম্পল দিই মোশন নিয়ে, এমনি অলরেডি বলেছি। মনে করো তোমার বাসার রিডিং টেবিল, যেই টেবিলে তুমি পড়াশোনা জেনারেলি করো, আমি জানি না আসলে তোমাদের বাসায় রিডিং টেবিল আছে কিনা, কারণ তোমরা তো ঢাকায় থেকে পড়াশোনা করতা এবং অধিকাংশ বাড়ি থেকে দূরে থাকো। তো ঢাকায় তো টেবিল থাকার কথা, কিন্তু বাড়িতে আছে কিনা আমি জানি না, যদি থাকে তো সেই টেবিলে তুমি যখন পড়াশোনা করছো তখন তোমার যে মোশন হবে, মানে নর্মাল যে ভ্যালুয়েশন অ্যাক্টিভিটি হবে, হুট করে যে তোমাকে তোমার মা বলে যে এই রুমটা একটু কাজ করবো, তুই ওই ঘরে যে পড়, তো তুমি ডাইনিং রুমে এসে পড়তে যদি বসো, তাহলে দেখো তোমার বারবার কি হবে? মনে হবে আরে এই কলমটা জিনিসটা তো আই নাই, আবার যাবে ওই ঘরে। এরকম হয় না? এই জি ধরনের স্যার, হয়। এটাও কিন্তু, এটা কিন্তু কমনলি হবে, কারণ এটা তোমার ওইখানে তোমার কাজের প্লেসটা হচ্ছে তোমার টাইম, তোমার রিং টেবিল। তোমাকে এখন ডাইনিং টেবিলে বসাইছে, ডাইনিং টেবিলে তোমার বইপত্র বা কলম এগুলো থাকে, তুমি গুছিয়ে নিয়ে এসেছো ডেফিনেটলি, বাট স্টিল কি হবে, বারবার তোমার মুভমেন্ট করা লাগতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে সঠিক ভাবে আমরা যদি ওয়ার্ক এটা না করি বা লেআউটটাকে ঠিক মতো না করতে পারি, তখন কিন্তু এরকম এক্সেস মোশন আমাদের হতে পারে। রিওয়ার্ক, কাজগুলা হয়ে যাওয়ার পরে সেটাকে আবার হাতে নিয়ে কি করতে পারি? মেরামত করার ব্যাপারটা। তো এটা হচ্ছে পিওর স্টেজ। ঠিক আছে, রিওয়ার্কের এখানে নাম দিয়েছে কি জানো? ডিফেক্টস। রিওয়ার্কের একটা নাম কি দিয়েছে? ডিফেক্টস। ওভার প্রসেসিং তো আহ দেখালাম অলরেডি, এটা হচ্ছে ডিফেক্টস। রিওয়ার্কটা মানে কি? ডিফেক্টস, ডিফেক্ট হয়ে গেছে ওটা ঠিক করে মেরামত করে, ডিফেক্টে মেরামত করে যদি ফাইন ঠিকঠাক করা যায় অথবা বাদ গেলে গেল যেটা। সাথে হচ্ছে আন্ডার ইউটিলাইজেশন পিপল। আন্ডার ইউটিলাইজেশন পিপল হচ্ছে একটা, তোমরা 5S যারা শিখেছো ফ্যাক্টরি গুলাতে, ওখানে আরেকটা জিনিস শিখিয়েছে কিনা? স্কিলস। কেউ শিখেছো? কেউ বলেছিল স্কিলস? স্যার এটা কি ট্রেনিং ওইটার আন্ডারে? না না, এটা স্কিলসটা আমি বুঝিয়ে বলি। হয় কি, তোমার অনেক ধরনের নলেজ আছে বাংলাদেশের টেক্সটাইল সেক্টর গুলা। টেক্সটাইল সেক্টর নিয়ে খুব বেশি কথা বলবো, কেন বলবো, কারণ আমি কেন জানি মনে হয় তোমাদের ওখানে যাওয়ার অপরচুনিটি বা পসিবিলিটি বেশি। আর আমি দেখেছি, ফিজিক্যালি চাকরি করেছি, এখানে দেখেছি মানে মানে সরাসরি টেক্সটাইল বা পার্সিয়াল টেক্সটাইল অংশগুলাতে, এবং শুধু সরাসরি না, অন্য জায়গাতেও হয়, এমএনসি গুলাতেও হয়। তুমি একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, তার মানে তুমি বিভিন্ন টাইপের কি করতে পারো, যখন পড়াশোনা শেষ হয়ে যাবে ডিফারেন্ট টাইপস এর অপটিমাইজেশন মডেল ইউজ করে তুমি প্রবলেম সলভিং করতে জানো, ঠিক কি না? এরকমই তো হওয়ার কথা। জি স্যার। যেহেতু পাস করেছো, অন্তত মনে করবো যে তুমি অপটিমাইজেশনের ওই টুলস গুলো টুকটাক তো জানো, যতটুকুই হোক, সম্পূর্ণ না জানলেও কিছু তো জানো। তো সেই টুলস গুলো কাজে লাগিয়ে তুমি কি করবা? ইমপ্লিমেন্ট করবা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি যেখানে প্রথম চাকরি শুরু করি, আমাকে প্রথম 3 মাস তেমন কোনো কাজই দেয়নি। আমি এগুলো জানি, এগুলো আমি এই যে তোমাকে যে ছবিগুলো দেখাচ্ছি, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এই টুলস গুলা
ইউজ করে এখানে এই ধরনের সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। ঠিক আছে, কিন্তু আমার একটা টিম লাগবে, আমি তো আর একা পারবো না এগুলো সব সমাধান করতে। ঠিক আছে, এখন টিম যেতে গেলে বসের কাছে যেতে হবে, বস দিলে একরকম না দিলে একরকম। তো আমার প্রথম 6 মাস আমার ফ্যাক্টরিতে কাজ ছিল অনলি এক্সেল এ রিপোর্ট করা। আমি শুধু কি এক্সেল জানি, এর বাইরেও কিন্তু অনেক টুলস আমি জানি যেটা দিয়ে আমি কি করতে পারতাম, এই কাজগুলা প্রবলেম সলভিং করতে পারতাম। এখন হয় কি, বর্তমানে বাংলাদেশের শুনতে খারাপ লাগছে যে ইঞ্জিনিয়ার অনেক বেশি হয়ে গেছে এবং খুব অল্প টাকায় ইঞ্জিনিয়ার পাওয়া যায়, এটা একসময় পাওয়া যেত না। এখন তারা মনে করে, ম্যানেজমেন্ট মনে করে বা এইচআর মনে করে ইঞ্জিনিয়ার মানে তো তারা স্টুডেন্ট ভালো, ম্যাথমেটিক্যাল নলেজ ভালো, যে কোনো কাজই ভালো পারবে, আচ্ছা নেই 20,000 টাকা 25,000 টাকায় পাওয়া যায়, দুটো ইঞ্জিনিয়ার নিয়ে নেই, কিন্তু তাদেরকে বসিয়ে রাখে, অত কাজ দেয় না। ইভেন অধিকাংশ ক্ষেত্রেই অনেক জায়গাতে দেখা যায় যে কাজটা একটাই হয় বা দুটোই হয়, রিপোর্ট করা আর ফ্লোর থেকে কিছু ডাটা কালেক্ট করা। এর বাইরেও তোমার যে যত স্কিলস গুলো আছে একসময় তুমি ভুলে যাবে। ঠিক আছে, আমার পরিষ্কার মনে আছে আমি এই যে একাডেমিকে যখন ফিরে আসি, আমি যেটুকু কাজ নিজে করতাম ওটুকু আমার ভালো মনে ছিল, বাকিগুলো ভুলে গেছে। তাই না? তোমার 11-12 যখন পড়েছো, এইচএসসি তে পড়েছো, তখন কিছু ফর্মুলার ছিল না, প্রতিপাদন ছিল না, ওই যে তোমাদের ফিজিক্স এর কথা বলছি, ইউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপর এস ইকুয়াল টু ইউ টু প্লাস হাফ অফ এটি স্কোয়ার, মনে আছে প্রতিপাদন ছিল না? এবং জি ওগুলার স্যার। প্রতিপাদন কিন্তু তোমরা করে করে পরীক্ষা দিয়েছো, করেছো না? থিসির ওগুলো প্রতিপাদন কি তোমার থাকতো? আমাদের থাকতো, এই জন্য বলছি। স্যার থাকতো কম স্যার, কম অত থাকতো। থাকতো। আচ্ছা, এখন ওই প্রতিপাদনগুলো পরীক্ষার জন্য তুমি শিখে ফেলেছো মনে করো। এখন যদি এই বিএফটি তে 2 বছর প্লাস 3 বছর প্রায় পড়া হয়ে যাচ্ছে, তোমার 2.5 বছর হয়ে যাচ্ছে, তো এখন যদি তোমাকে ওই প্রতিপাদন করতে দিই হুট করে পারবে? না স্যার। ট্রু। তার মানে তুমি ভুলে গেছো কেন? কারণ তুমি কনসেপ্টটা মনে আছে, প্যাটার্নটা মনে আছে, বাট তুমি ওটা কিভাবে কাজ করে ভুলে গেছো। তো এরকম হবে তোমার, যখন তোমাকে তোমার সঠিক ক্যাপাবিলিটি নিয়ে কাজ করাবে না, তোমাকে এঙ্গেজ করবে না, তোমার লার্নিং অপরচুনিটিটা থাকবে না, তখন কি হবে? তুমি ভুলে যাবা, তোমার স্কিলটা আসলে ইমপ্রুভমেন্ট তোমার সুযোগ নাই। বাট তোমাকে যদি ট্রেনিং করাতো ওইটা নিয়ে, যে তুমি তো 5S ভালোই জানো, ঠিক আছে, এইভাবে অ্যাপ্লাই করতে হয়, ইন দ্যাট কেস তো কি হতো তোমার, সেটা তুমি জানোই 5S কি, তোমাকে আর বোঝাতে হবে না হোয়াট ইজ 5S। তোমার শুরু হবে এরপর থেকে, তোমার শুরু হবে, তোমাকে বলবে 7 স্টেজ কি, এগুলো তোমাকে শিখাইতে হবে না, তুমি এগুলো মনে থাকবে তোমার, কিন্তু এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে সেটা ট্রেনিং করলে তুমি হবে, তোমার স্কিল বাড়বে। সেই কাজগুলো অনেক সময় ফ্যাক্টরি গুলা করে না, এটা 70-80% করে না। তাদের কনভেনশনাল কিছু সেট আপ আছে, ওই সেট আপের মধ্যে কাজ চালাতে থাকে, এইভাবে করা শেষ। ঠিক আছে, বড় বড় এমএনসি মাল্টিন্যাশনাল কোম্পানি বা মাল্টিন্যাশনাল গার্মেন্টস গুলা ওরা ট্রেনিং করায়, নিয়মিত করায়, কেন করায়? বাদ জোর করে করায়, উদ্দেশ্য একটাই থাকে যে তাদের যাতে স্কিল ডেভেলপমেন্টটা ঠিক মতো হয়ে থাকে। ঠিক আছে, বা এমপ্লয়িকে এত পেমেন্ট দিচ্ছে এই জন্য তাদের স্কিল করা হয়। তো এটাকে আমরা বললাম আন্ডার আন্ডার ইউটিলাইজেশন পিপল, যেটা আমরা বলছি যে লসিং অফ টাইম বা আইডিয়া, স্কিলস এন্ড ইমপ্রুভমেন্ট এবং লার্নিং অপরচুনিটি, যেটা হচ্ছে আমাদের যখন আমরা এঙ্গেজ করব না এমপ্লয়ীদেরকে কাজের মধ্যে, তখন কিন্তু সেটা একটা ওয়েস্ট তৈরি হয়ে যাবে। এই কজগুলো একটু পড়ে নিবা, এটা আসলে বইয়ে অত ডিটেলস আছে কিনা আমার খেয়াল নেই। তাহলে এই পিডিএফ এর একটু কয়েকটা পেজ আছে, এগুলো ভালো করে একটু পড়বা, হ্যাঁ। আর লিন টুল নিয়ে কথা বলবো আমরা, ভিএসএম নিয়ে একটা কথা বলবো। লিন টুলের একটা বড় টুল হচ্ছে ভিএসএম। তো মোটামুটি কি এই 7 থেকে ছবি বা কিছু ডেসক্রিপশন দেখালাম, এগুলা কি বুঝতে পারলাম কিনা? জি স্যার। স্যার এটা আসলে আমাদের তোমরা এখন যে কাজটা করবা, তোমরাও ফ্যাক্টরিতে এরকম খুব ভিজুয়ালাইজ করার চেষ্টা করবা যে এরকম কিছু জিনিস পাচ্ছি কিনা। ঠিক আছে, কারণ আমাদের ল্যাবের এর পরের যে কাজটা শুরু হবে সেটা হচ্ছে এই 7 স্টেজ ফ্যাক্টরি গুলাতে থেকে তোমরা বিভিন্ন ছবি খুঁজে বের করবা যে কিভাবে এ করা যায়। এরপর 5S এর কিছু জিনিস দেখাবো, যে তোমাদের ফ্যাক্টরিতে এরকম 5S ইমপ্লিমেন্টেশন থাকলে সেই ধরনের ছবিগুলা নিয়ে সুন্দর করে একটা প্রেজেন্টেশন, 7 স্টেজ আর 5S, এটা নিয়ে আমরা আবার নেক্সট ল্যাবে কথা বলবো। হ্যাঁ, তো ওগুলা নিয়ে আমরা তখন বুঝাই দেবো। মোট কথা এটা একটু শেষ, এটা অফ করে দিচ্ছি, আমরা আবার স্লাইডে ফিরে যাব। আচ্ছা, আমরা কি শুনতে পাচ্ছি এখন? স্লাইডটা দেখতে পাচ্ছি? জি স্যার। এই অনেকের ক্ষেত্রে এটা কাইজেনের মধ্যেও বলে 5S, অথবা অনেক ক্ষেত্রে বলে যে এটা হচ্ছে আমাদের কিছু টুলস যেটা দিয়ে আমরা প্রসেসের মধ্যে, মানে চ্যাপ্টার, আমাদের এই হাসিন স্যারের বই অনুযায়ী এটা আছে চ্যাপ্টার
18 এর মধ্যে আছে 5S। হ্যাঁ, এটা ডিফেক্ট প্রিভেনশন প্রোগ্রাম, কিভাবে আমরা ডিফেক্টস গুলাকে এলিমিনেট করতে পারি। এমনি কি তোমরা 5S নিয়ে কেউ পড়াশোনা কখনো করেছো? বা আমাদের ফ্যাক্টরি গুলাতে হেমায়েতদের একবার, হেমায়েতটা কথায় কথায় আমাকে বলেছিল, হেমায়েত আর মাহমুদুল হাসান, তোমরা মনে হয় 5S নিয়ে তোমাদের ট্রেনিং করানো হয়েছিল। বাকিদের কি করানো হয়েছিল বা কিছু জানো? ফ্যাক্টরিতে দেখা হয় নাই স্যার, অনলাইন থেকে কিছু দেখা হয়েছিল অনলাইনে আর কি। দেখা হয়েছে না, এখন আসলে অনলাইনে শিখতে হবে। আমি লিঙ্কডইনে স্যার অনেকে ফ্যাক্টরিতে সুন্দর। গিয়ে দেখেছিলাম, কিন্তু স্যার ডিটেলস ওভাবে কোনো কিছু আচ্ছা, মানে আমার বইয়ের শেখা চ্যাপ্টার নেই। 18 আছে, আজকে কিছু ছবি দেখিয়ে বা কিছু দিয়ে বোঝানোর চেষ্টা করব, আমাদের আরো বুঝতে সহজ হবে। আর হেমায়েত বলো তো, এই 5S এর জাপানিজ নামগুলা কি কি? আমি আসলে ভালো স্পেল করতে পারি না, ফ্র্যাঙ্কলি বললাম। শর্ট, সেট ইন অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ডাইজ, তারপরে সাস্টেইন। আচ্ছা, সেটা বুঝলাম, কিন্তু আমি বলতে চাচ্ছি যে জাপানিজ যে জাপানিজ নাম নামগুলা, হ্যাঁ এই যে লেখা আছে। এইগুলো এগুলো তো করি নাই। আচ্ছা, আসলে বইয়ে জাপানিজও আছে আর ইংরেজিও আছে, আমাদের ইংরেজিটা হলেই চলবে। হ্যাঁ, তো এখানে আবার নামটা একটু ডিফারেন্ট আছে, যে একটা হচ্ছে সর্ট, আর তারপরে কি সেট ইন অর্ডার না? বই, আমাদের বইও সেট ইন অর্ডার আছে, বাট এখানে কি দেওয়া হচ্ছে, এটা লেখা আছে কি দেখতে পাচ্ছি, স্টেবিলাইজ, মানে এটা সেট ইন অর্ডার বলে। তারপরে হচ্ছে শাইন, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ করে ফেলে, লাস্টে সাস্টেন। হ্যাঁ, তো একই জিনিস, খুব বেশি পার্থক্য নাই। আমি একটু ডিটেলসে চলে যাই। দেখো, আমাদের 5টা ধাপে একটা ওয়ার্ক স্টেশনে আমরা কি করতে পারি, কাজগুলাকে গুছাতে পারি। একটু বলো তো হেমায়েত, কিভাবে তোমাদের শিখিয়েছে আমাদেরকে বলো, বাকিরা জানো, আমি তো ওভারঅল বই থেকেই বলবো। তোমাদের কি শিখিয়েছে শ্রীলঙ্কান এক্সপার্ট? শুনি। বা মাহমুদুল হাসান থাকলে মাহমুদুল হাসান বলো, তোমাদের দুজনেই একবার বলেছিলাম আমার যে তোমাদের এগুলা শিখিয়েছে, বলো। জি স্যার। হচ্ছে স্যার আমাদের স্যার এই যখন এটা ট্রেনিং এ স্যার যখন এটা শিখাইলো, মানে স্যার হুম এইভাবে স্যার স্লাইড দিয়ে শেখানোর পরে হুম দেখা স্যার ফ্লোরে স্যার দেখা যাচ্ছে কাটিং সেকশন বা সুইং সেকশনের যে কোনো এক লাইনের উপরে আমাদের সাথে যে ভাইয়ের আন্ডারে দিচ্ছে সে জি, ভাইয়া সহ মানে আর কি যতটুকু কাজের উপর মানে স্যার 5S কমপ্লিমেন্ট করা যায় আর কি, ইমপ্লিমেন্ট করা যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, সেটা, এইরকম। আচ্ছা, মানে সেটা কিভাবে, ফ্লোরে মানে স্যার যে কালার কালার দিয়ে মার্কিং করা, আচ্ছা যে টেবিল যেগুলো আছে, আচ্ছা, তারপরে ওরকম মেশিন কিছু গুলো ছবি যেগুলো। ছবি আমি দেখাবো, ওগুলো বুঝতে পারছি না। তুমি 5S কি শিখেছো সেটা বলো, 5S জিনিসটা কি, এই 5S আমি কেন ব্যবহার করব? ম্যানেজমেন্টটা স্যার হচ্ছে কিভাবে বলবো বুঝতে পারছি না স্যার, হুম, কিভাবে যে বুঝাবো। বুঝতে পারছো না? আচ্ছা, আমি সময় তো বেশি নাই, 6 মিনিট আছে, 6 মিনিটে হবে কিনা। আচ্ছা, একবার জয়েন করে নাও, তারপর বলি। হ্যাঁ, আহ, সবাই একবার নতুন করে জয়েন করছি, তারপরে আমরা 5S নিয়ে সুন্দর করে গুছিয়ে কথা বলবো, একটা স্লাইডের মধ্যে থাকবে, আশা করি কাজে লাগবে। আর এর মধ্যে বইয়ের 297 পৃষ্ঠা খুলে রাখো যাদের কাছে বই আছে।